তাপ পরিবাহিতাঙ্ক থেকে আমার মনে হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের যে মাত্রা সংকেত এবং দুটো একক পদ্ধতির মধ্যে তার যে সম্পর্ক, অর্থাৎ এক ক্যালোরি সেন্টিমিটার টু দি পাওয়ার -1 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 সেকেন্ড টু দি পাওয়ার -1 ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু 420 জুল সেকেন্ড টু দি পাওয়ার -1 which is ওয়াট মিটার টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। এই যে সম্পর্কটা, তাপ পরিবাহিতাঙ্কের মান বার করো। তাপ পরিবাহিতাঙ্ক নিশ্চয়ই সবাই পড়ে ফেলেছো। তার মান এবং দুটো একক পদ্ধতির মধ্যে তার যে সম্পর্ক, তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা সংকেত অবশ্যই মাধ্যমিক 2025-এর জন্য গুরুত্বপূর্ণ বলেই মনে করছি। তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা সংকেত সিজিএস পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক এবং তাদের মানের মধ্যে সম্পর্ক স্থাপন করো। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ কে যদি তাপ পরিবাহিতাঙ্ক হয়, সিজিএস কে এসআই, এদের মানের মধ্যে যে সম্পর্ক, এদের সংজ্ঞা, এদের একক, মাত্রা সংকেত, এই সংক্রান্ত কিছু প্রশ্ন কিন্তু এবার থাকতে পারে মাধ্যমিক 2025 এবং তার আগে টেস্টে। আচ্ছা, এরপরে মূল খুব গুরুত্বপূর্ণ আরেকটা অংশ যেখান থেকে অনেকটা প্রশ্ন পরীক্ষায় আসবে আর সেটা হচ্ছে আলো। তো আলো থেকে প্রতিসরণের যে পার্টটা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। দর্পণের ব্যবহার চলে এসেছে আগের বার, তো সভাপতি দর্পণের ব্যবহারের উপর এতটা স্ট্রেস এখন না দিলেও চলবে বলে মনে হচ্ছে। তবে প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসরণের ফলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের কিরূপ পরিবর্তন হয় সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। প্রতিসরাঙ্ক দু প্রকার, আপেক্ষিক প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক। প্রথম কথা হচ্ছে তাদের সঙ্গে আলোর গতিবেগের সম্পর্ক। আপেক্ষিক প্রতিসরাঙ্ক হলো যে মাধ্যম থেকে আলো আসছে সে মাধ্যমে আলোর গতিবেগ, বা যে মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে সেই মাধ্যমে আলোর গতিবেগ। আর যদি পরম প্রতিসরাঙ্ক হয়, শূন্য মাধ্যম থেকে আলো আসছে অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, যে মাধ্যমে প্রতিষ্ঠিত হলো সেই মাধ্যমে আলোর গতিবেগ। তো এই সংক্রান্ত কিছু প্রশ্ন আসতে পারে। আর প্রতিসরণের ফলে কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না, তবে প্রতিসরণের ফলে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয় এবং তরঙ্গ দৈর্ঘ্যটা এই সূত্রানুযায়ী পরিবর্তিত হয়, ল্যামডা ড্যাশ পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়াল টু ল্যামডা, যেটা তরঙ্গ দৈর্ঘ্য ইনিশিয়ালি ছিল, ডিভাইডেড বাই ওই মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক। এখান থেকে অঙ্ক, এটা প্রমাণ বা এই কিছু প্রশ্ন আসতে পারে। খুব ইম্পর্টেন্ট এবার হচ্ছে প্রিজমের ক্ষেত্রে ন্যূনতম চ্যুতির মান নির্ণয়। সুন্দর ছবি এঁকে প্রত্যেকটা জিনিসকে দেখিয়ে কোনটা I1, কোনটা I2, কোনটা ডেল্টা এবং প্রিজমের কোনটা বা প্রতিসরক কোনটা এ, সেই সম্পর্কটা প্রতিষ্ঠা করা বলে একদম ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। এই দুটো পার্ট কিন্তু প্রতিসরণ থেকে ভীষণ গুরুত্বপূর্ণ বলেই মনে হচ্ছে। এর পরের যে অংশটা, অর্থাৎ উত্তল লেন্স, অবতল লেন্স, আমরা ইউজুয়ালি উত্তল লেন্স দিয়ে সবকিছু ছবিগুলো আঁকি কারণ সুবিধা হয় আমাদের। উত্তল লেন্সের যে পার্টটা গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে সেটা হচ্ছে উত্তল লেন্সের বস্তুর থেকে আকারে বড়, বিবর্ধিত, অসৎ এবং সমশীর্ষ প্রতিবিম্ব। অর্থাৎ উত্তল লেন্সের আলোক কেন্দ্র আর মুখ্য ফোকাসের মাঝখানে বস্তু রাখলে বস্তু থেকে আকারে বড় অর্থাৎ বিবর্ধিত, অসৎ প্রতিবিম্ব এবং সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হয়। এর যে ছবি এবং এর থেকে বারবার বলছি আমার এবার কিন্তু লেন্সের ক্ষমতা, পি দিয়ে যাকে প্রকাশ হয় 1/f বা 100/f, একটা সেন্টিমিটার এককে আর একটা মিটার এককে। এই লেন্সের ক্ষমতা, লেন্সের বিবর্ধন অর্থাৎ রৈখিক অর্থাৎ প্রতিবিম্বের উচ্চতা বা দৈর্ঘ্য বা দূরত্ব ডিভাইডেড বাই বস্তুর উচ্চতা বা দৈর্ঘ্য বা দূরত্ব, এই সংক্রান্ত কিছু প্রশ্ন কিন্তু আলোর এই অংশ থেকে আসছে বলেই মনে হয়। তাহলে প্রতিসরণ বা প্রতিসরাঙ্ক অর্থাৎ শ্রেণীর সূত্র অবলম্বন করে ল্যামডা কি পরিবর্তিত হচ্ছে, মিউ কম্পাঙ্ক কি পরিবর্তিত হচ্ছে, ডেল্টা প্রিজমের ক্ষেত্রে I1 প্লাস I2 মাইনাস এই সমীকরণটা ছবি সহ প্রতিষ্ঠা করা, উত্তল লেন্সে অসৎ বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় চিহ্নিত চিত্রের মাধ্যমে, লেন্সের ক্ষমতা পি যেটা 1/f বা 100/f, তার একক কি ডায়াপ্টার, সেন্টিমিটার টু দি পাওয়ার -1, মিটার টু দি পাওয়ার -1, লেন্সের রৈখিক বিবর্ধন, এই সংক্রান্ত এমসিকিউ বড় প্রশ্ন কিন্তু এবার আসতে চলেছে, বারবার বলছি। এবং 2f দূরত্বে বস্তু রাখলে 2f দূরত্বেই প্রতিবিম্ব হয়, সেই সংক্রান্ত কিছু প্রশ্ন চলে আসতে কিন্তু পারে এবছর মাধ্যমিক 2025 এবং টেস্টে তোমাদের। আচ্ছা, এরপরে যে অংশটা গুরুত্বপূর্ণ বলে মনে করছি চোখের যে ত্রুটি অর্থাৎ মায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়া, দুটো তিনটে জিনিস মনে রাখা, তার কারণ এবং তার প্রতিকারের উপায়। অবশ্যই সেক্ষেত্রে সঠিক ক্ষমতা সম্পন্ন উত্তল লেন্স বা সঠিক ফোকাস দৈর্ঘ্য সম্পন্ন উত্তল লেন্স বা সঠিক ফোকাস দৈর্ঘ্য বা ক্ষমতা সম্পন্ন অবতল লেন্স চোখের সামনে ব্যবহার করতে হবে, এই কথাটা বলে দেওয়া কিন্তু জরুরি। অর্থাৎ চোখের দুটো ত্রুটি মূলত আমাদের দরকার, সেটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি বা
হাইপারমেট্রোপিয়া, এবং অবশ্যই হচ্ছে যে হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া সেটার কারণ কি হলে, বক্রতার কি পরিবর্তন, ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন, যেটা মনে রাখতে পারবে সেটাই লিখবে, এবং কি করলে তার প্রতিকার হওয়া যায়। আমি কাছেরটা দেখতে পাচ্ছি, দূরেরটা দেখতে পাচ্ছি না, অবশ্যই মায়োপিয়া। আমি দূরেরটা দেখতে পাচ্ছি, কাছেরটা দেখতে পাচ্ছি না, হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি। তো স্বভাবতই এগুলো কারণটা কি, চোখের বক্রতার কি পরিবর্তন হয়, চোখের অক্ষিগোলকের ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হয়, এই দুটো কথা মাথায় রাখ। এবং কি ব্যবহার করলে বা কি ক্ষমতাযুক্ত উত্তল বা অবতল লেন্স ব্যবহার করলে একে দূরীভূত করা যায়, দূরীকরণ করা যায়, এই পয়েন্টগুলো মাথায় রাখাটা উচিত বলেই মনে হয়। 2025 সাল এবং তার আগের টেস্টে অবশ্যই কিন্তু হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি এবং মায়োপিয়া বা হ্রস্ব দৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে হচ্ছে। আচ্ছা, একদম স্ট্রেট মানে একদম স্পেসিফিক একটা প্রশ্ন বলছি, কেন জানি না মনে হচ্ছে চলে আসতে পারে এই প্রশ্নটা 2025-এর মাধ্যমিকে বা বিভিন্ন স্কুলের টেস্টেও তোমরা দেখতে পারো। জলের মধ্যে বায়ুর বুদবুদ, যে জলের মধ্যে বায়ুর বুদবুদ আকৃতির উত্তল হলেও অবতল লেন্সের ন্যায় আচরণ করে, এই একটা এমসিকিউ বা এই একটা প্রশ্ন কিন্তু আসতে পারে। এবার জলের মধ্যে বায়ুর যে বুদবুদ হয়, জলের মধ্যে অভ্যন্তরে যে বায়ু বুদবুদ, সেটা উত্তল লেন্সের মতন দেখতে হলেও, উত্তল দেখতে হলেও এটা কিন্তু অবতল লেন্সের ন্যায় আচরণ করে। এই একটা স্পেসিফিক প্রশ্ন বললাম, শর্ট কোশ্চেন এমসিকিউ কিছু একটা আসতে পারে, দেখে নিও একবার। আরেকটা স্পেসিফিক প্রশ্ন, সেটা হচ্ছে চোখের কর্নিয়া সংরক্ষণে তাকে ব্যবহার হয়, এমসিকিউ আকারে আসতে পারে নাইট্রোজেন, তোমরা সকলেই জানো বলেই আমি মনে করি। এরপরে আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে চলতরিৎ। অনেক প্রশ্ন হবে চলতরিৎ থেকে, কিন্তু মূল আজকে যে অংশগুলো একটু আলোচনা করতে ইচ্ছা করছে, যেটা মনে হচ্ছে আসতে পারে পরীক্ষায়। তো সহজেই তড়িৎচালক বল এবং বিভব প্রভেদ। তড়িৎচালক বল কোষের অভ্যন্তরে অন্য কোনো শক্তি, রাসায়নিক শক্তি হোক, অন্য কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আর বিভব প্রভেদ সেটা যখন বাইরের বর্তনীতে অ্যাপ্লাই হতো, তড়িৎ শক্তিটাই অন্য কোনো শক্তিতে যখন রূপান্তরিত হবে। এই দুটো বেসিক পার্থক্য। একটা অবশ্যই পোটেনশিওমিটার যন্ত্র দিয়ে মাপবো, আর একটা ভোল্টমিটার যন্ত্র দিয়ে মাপবো। এটা মুক্ত বর্তনী, বদ্ধ বর্তনী ধারণা নিশ্চয়ই করে ফেলেছো এতদিনে, সংজ্ঞাটা দেবে। তো এই তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের কিছু পার্থক্য, কিছু তুলনা আসলেও আসতে পারে। এরপরে রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, পরিবাহীর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এর থেকে যদি একটু কঠিন প্রশ্ন আসে যে পরিবাহীটাকে টেনে দৈর্ঘ্যে দ্বিগুণ করা হলো, রোধের কি পরিবর্তন হবে, মাথায় রেখো যদি টেনে দ্বিগুণই করো দৈর্ঘ্যে, তাহলে কিন্তু প্রস্থচ্ছেদেরও পরিবর্তন হবে। তো সেক্ষেত্রে এই কমন ফর্মুলাটা ব্যবহার করতে হবে যে আয়তনের কোনো পরিবর্তন নেই, এই তারটা তো একটা সিলিন্ডারের মতন দেখতে, এটাকে টেনে বড় করলাম ঠিকই, দৈর্ঘ্যটা বড় হলো কিন্তু এর ক্রস সেকশনটা কমে গেল। তো স্বভাবত এই সমীকরণটা কাজে লাগাতে হবে, পাই R1 স্কোয়ার L1 ইকুয়াল টু পাই R2 স্কোয়ার L2। এখান থেকে যার যেটা পরিবর্তন দেবে, আরেকটার পরিবর্তন সেই করসপন্ডিং বের করে নিতে হবে, করে এই ফাইনালি ক্যাপিটাল R1 বাই ক্যাপিটাল R2 তে দুটো জিনিস বসিয়ে তুলনাগুলো করে নিতে হবে। একটু দেখে নিও। অবশ্যই রোধের যে তুল্য সমবায়ের যে তুল্য রোধ, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে পরপর রোধগুলো আছে, কারেন্টের মান এক, বিভব প্রভেদ আলাদা। আর প্যারালাল কম্বিনেশন ক্ষেত্রে আলাদা আলাদা পথে রোধগুলো আছে, প্রত্যেকটা ক্ষেত্রে বিভব সমান হলো, কারেন্টের মান কিন্তু আলাদা আলাদা। তো তার যে সমবায়ের যে সূত্রগুলো, R1 প্লাস R2 প্লাস R3 ডট ডট RN, যদি এখানে সমমান যুক্ত হয় তাহলে এনআর, আর 1/RP প্যারালালের ক্ষেত্রে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 ডট ডট 1/RN, আর যদি এখানে R মান যুক্ত হয় R/N। আর দুটোর ক্ষেত্রে এখানে একটা ডিরেক্ট ফর্মুলা আমি পড়িয়ে থাকি, পড়িয়েছি ক্লাসে, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন বাই অ্যাডিশন। এটাও কিন্তু মাথায় রেখো। সিমিলারলি এখান থেকে যে দুটো রেজিস্ট্যান্স মিলে দেখা গেল তুল্য রোধটা তার বড় হয়ে গেল, এটা একমাত্র শ্রেণী সমবায়ের ক্ষেত্রেই পসিবল। আবার দুটো রোধ মিলিয়ে তুল্য রোধটা তার থেকে কমে গেল, এটা একমাত্র প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রেই প্রযোজ্য। তো স্বভাবতই এই জিনিসটা একটু মাথায় রাখুন। এবার যেটা চলে আসছে সেটা হচ্ছে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। 2025 সালে 100 বলা যায়, এটা গুরুত্বপূর্ণ। তাহলে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র H প্রপোর্শনাল টু I স্কোয়ার RT, অবশ্যই লিখে দিতে হবে। আর রোধযুক্ত পরিবাহীতে ঠিক সময় ধরে I তড়িৎ প্রবাহিত হলে যে পরিমাণ তাপ শক্তি উৎপাদিত হয় H, তা নিম্নলিখিত জুলের সূত্র অনুযায়ী ব্যাখ্যা করা যায়। তিনটাকে পরস্পর লিখে এবং তার কে ধ্রুবক আছে, ধ্রুবকগুলো লিখে H প্রপোর্শনাল টু I স্কোয়ার RT, H ইকুয়াল টু I স্কোয়ার RT বাই J, যেকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে। SI পদ্ধতিতে মান এককবিহীন, আর CGS পদ্ধতিতে 4.2 10⁷ আর্ক পার ক্যালোরি বা 4.2 জুল পার ক্যালোরি। এখান থেকে বিওটি, এই বিওটি থেকেও কিন্তু অঙ্ক, অর্থাৎ জুলের সূত্র আর বিওটি, এই দুটো ভীষণ গুরুত্বপূর্ণ, সুপার ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কিলোওয়াট আওয়ার, ওয়াট ইন্টু আওয়ার বাই 1000। তো ঘরে কতগুলো ফ্যান, কতগুলো পাখা, কতগুলো লাইট কি চলছে, তা সেই ওয়াট কতক্ষণ ধরে চলছে গুণ করো, 1000 দিয়ে ভাগ করো, একদিন হিসাব করে 30 দিন বা 20 দিন, 22 দিন, 25 দিন, যাই বলে, গুণ করে টাকা দিয়ে গুণ করে টোটাল কত টাকা খরচা হলো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আরেকটা যেটা মিস করেছি সেটা হচ্ছে বার্লো চক্র। বার্লো চক্রে প্রিন্সিপালটা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, এবং অবশ্যই সেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এই কথাটা কিন্তু মাথায় রাখাটা খুব দরকার। ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়মের বিবৃতি, এবং সেখান থেকে লেঞ্জের সূত্র, ফ্যারাডের সূত্র, লেঞ্জের সূত্র থেকে শক্তি সংরক্ষণ, এই মোটামুটি আমাদের এই চ্যাপ্টার। ও আরেকটা যেটা প্রশ্ন বলতে ভুলে গেছি, সেটা অবশ্যই এবার মনে হচ্ছে CFL ও LED বাতির
তুলনা, সিএফএল এবং এলইডি বাতির যে তুলনা, সেটা আয়ুষ্কাল হোক, সেটা তড়িৎ ক্ষমতা হোক, দাম হোক, এই 3-4টি বিষয়ের উপর ভিত্তি করে এলইডি আর সিএফএল বাতির যে তুলনামূলক আলোচনা, সেটাও কিন্তু এবার টেস্টে এবং মাধ্যমিক 2025-এ আসতে পারে বলেই আমার ধারণা।